পরের পর্ব নিয়ে। আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই। আগের পর্বে দেখা যায় জটায়ু ওরফে লালমোহন বাবুর ওনার ইচ্ছাতেই ফেলুদা সঙ্গে তোপসে তিনজন মিলেই লখনৌর উদ্দেশ্যে যাত্রা করেন এবং সেই ট্রেনের মধ্যেই হেক্টর জয়ন্ত বিশ্বাস নামক এক ভদ্রলোকের সঙ্গে ওনাদের আলাপ হয়। আর সেখানেই ওনাদের মধ্যে প্রথম এই কণ্ঠহারের কথা ওঠে। তাছাড়া এই জয়ন্ত বিশ্বাস নামক লোকটির শাশুড়ির নাম হলো শকুন্তলা দেবী। উনি ভালো অভিনয় করতে পারতেন, যার কারণে অভিনয় দেখে ভালো লাগার কারণে এক মহারাজা এই কণ্ঠহারটি উপহার দেন শকুন্তলা দেবীকে। আর তারপর থেকেই এটির নাম হয় শকুন্তলার কণ্ঠহার। তবে এই কণ্ঠহারটি কি এখনো আছে তা কিন্তু ক্রমশ প্রকাশ্য। এর পরের কাহিনী আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে আমি সায়ন্তিকা, শুরু হচ্ছে শকুন্তলার কণ্ঠহার। রাত্রে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। সকালে 6:30টায় উঠে মুখ টুক ধুয়ে বক্সারে ব্রেকফাস্ট খেলাম। মোগল সরাই আসবে 9:45। লাঞ্চ খাবো প্রতাপগড়ে 12:30টার সময়। জয়ন্তবাবু দেখলাম খুব সকালে ওঠেন। ব্রেকফাস্ট খেয়ে বললেন, কাছেই এই কুপেতে আমার এক চেনা ভদ্রলোক রয়েছেন, যাই তার সঙ্গে একবার দেখা করে আসি গিয়ে। লালমোহন বাবুও দেখলাম স্নান টান করে দাড়ি কামিয়ে এক্কেবারে ফিটফাট। উনি বিগ রেজার দিয়ে দাড়ি কামান। এগুলো বার 3-4 ব্যবহার করে ফেলে দিতে হয়, কলকাতায় পাওয়া যায় না। লালমোহন বাবুর এক বন্ধু কাঠমান্ডু থেকে ওনার জন্য 4 প্যাকেট অর্থাৎ 20টা এনে দিয়েছেন। উনি বিগ রেজার দিয়ে দাড়ি কামান। এগুলো বার 3-4 ব্যবহার করে ফেলে দিতে হয়, কলকাতায় পাওয়া যায় না। লালমোহন বাবুর এক বন্ধু কাঠমান্ডু থেকে ওনার জন্য 4 প্যাকেট এনে দিয়েছিলেন অর্থাৎ 20টা এনে দিয়েছেন। উনি বললেন, ভারী আরামে সেভ করা যায় মশাই, বুঝলেন কি না? ফেলুদা বলল, তা 2 মাস পরে তো আবার দেশি ব্লেডে ফিরে যেতে হবে, তাই না? ভদ্রলোক তখন এক গাল হেসে বললেন, নো স্যার, দাড়ি কামানোর ব্যাপারে আমি একটু লাক্সারি পছন্দ করি। আমি নিউ মার্কেট থেকে উইলকিনসন ব্লেড কিনি। সে তো অনেক দাম। হ্যাঁ মশাই, সংসার করিনি, টাকা কার জন্য জমাবো বলুন তো, তাই নিজের পেছনে খরচ করি। হ্যাঁ, তা আমাদের পেছনেও কম খরচ তো হয় না আপনার? আপনার গাড়ি আমরা প্রায় ব্যবহার করে থাকি। তা মশাই, 3 জনের একজন মাস্কেটিয়ারের গাড়ি আর 2 জন চড়বে না, এ কেউ শুনেছে কখনো? ফেলুদা একটা 4 মিনিট ধরিয়ে বাইরের প্যাসেজে পায়চারি করতে গেল। মিনিট 5 পরে ফিরে এসে বলল, 1 নম্বর কুপেতে জয়ন্তবাবু তার আলাপের সঙ্গে দিব্যি গল্পে মেতে আছেন। ইংরেজিতে কথা হচ্ছে, অর্থাৎ ভদ্রলোকটি অবাঙালি, দেখে অ্যাংলো ইন্ডিয়ান বলেই মনে হলো, যদিও রং আমাদেরই মতো। জটায়ু বললেন, তা মশাই, কি কথা হচ্ছে শুনতে পেলেন নাকি? হ্যাঁ, তা পেয়েছি বই কি। আলাপি বললেন যে, আই গিভ ইউ জাস্ট 3 days, এর বেশি কিছু শুনিনি। তা কথাখানা কি হুমকি বলে মনে হলো? দেখুন মশাই, ট্রেনের শব্দের জন্য সকল কথায় গলা তুলি মনে হবে। একটু পরেই জয়ন্তবাবু তার আলাপিকে নিয়ে আমাদের কামরায় এসে ফেলুদাকে দেখিয়ে দিয়ে বললেন, আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই। দিস ইজ মিস্টার সুকিয়াস, আ ওয়েল বিজনেসম্যান অফ লখনৌ। তাছাড়া আর্টের সমজদারও বটে। সুকিয়াস ইংরেজিতে বললেন, আশা করি আমাদের আবার লখনৌতে দেখা হবে।
মিস্টার বিশ্বাস আমার অনেক দিনের পুরনো বন্ধু। সুকিয়াস চলে গেলে জয়ন্তবাবু তার বার্থের আধখানা দখল করে বসলেন। বাকি আধখানাই যথারীতি ফেলুদা বসেছে। ফেলুদা জয়ন্তবাবুকে উদ্দেশ্য করেই বলল, আপনার শাশুড়ির আসল নাম বলেছিলেন ভার্জিনিয়া রেলন্স। তাই রেলন্স পরিবার কবে থেকে আছে ভারতবর্ষে? জয়ন্তবাবু বললেন, ভার্জিনিয়া ঠাকুরদাদা জন রেলন্স ভারতবর্ষে আসেন 1827 খ্রিস্টাব্দে। তখন তার বয়স 19। তিনি বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। 1857 সেপাই বিদ্রোহের সময় তিনি লখনৌতে পোস্টেড ছিলেন। যুদ্ধে যথেষ্ট বীরত্বের পরিচয় দিয়েও তিনি বাঁচতে পারেননি। তার ছেলে টমাসও বেঙ্গল রেজিমেন্টে ছিলেন। তিনি উর্দু শিখে একদম ভারতীয় বনে গিয়েছিলেন। রাজার হালে থাকতেন। নিজের বাড়িতে রেগুলার বাইঞ্চের আয়োজন করতেন। পরাশিতে তামাক খেতেন, পান খেতেন, আতরও মাখতেন। এমনি মাঝে মাঝে দেশি পোশাকও পরতেন। অবশেষে একদিন তিনি ফরিদা বেগম নামে এক কথক নাচিয়াকে ভালোবেসে ফেলে তাকে বিয়ে করেন। বাড়িতে মুসলমান কেতা চালু ছিল। লোকে টমাসকে বলতো টমাস বাহাদুর। টমাসের প্রথমে দুটি ছেলে হয়, নাম এডওয়ার্ড আর চার্লস। এরাও ছেলেবেলা থেকেই উর্দু বলতো। এরা কেউই আর্মিতে যোগ দেয়নি। এডওয়ার্ড উকিল হয় আর চার্লস আসামের চা বাগানে ম্যানেজারি করতে চলে যায়। সে আর লখনৌতে ফেরেনি। টমাসের তৃতীয় সন্তান অবশ্য ছিল ভার্জিনিয়া। উনি ছেলেবেলা থেকেই উর্দু আর ইংরেজি একসঙ্গে শিখেছিলেন। গায়ের রংটা ছিল সাহেবের মতো ফর্সা, কিন্তু চুল আর চোখ ছিল কালো। তাই যখন ছবিতে দেশি চরিত্রে অভিনয় করতেন তাকে বেমানান লাগতো না। আগেই বলেছি ভার্জিনিয়া একজন বাঙালি ক্রিশ্চিয়ানকে বিয়ে করেন। এর নাম ছিল পার্সিভাল মতিলাল ব্যানার্জি। আসলে ইনি ছিলেন শকুন্তলার ছবির প্রডিউসার। ইনিই আমার শাশুড়িকে ছবিতে নামান। স্ত্রীর ছবি থেকে উনি অনেক টাকা করেন। সত্য কথা বলতে কি, ভার্জিনিয়ার বাবা টমাস নবাবী শেষ জীবনে কিন্তু অনেক অর্থ কষ্ট ভোগ করেন। তখন ভার্জিনিয়া তার ফিল্মের রোজগার থেকে বাবাকে সাহায্য করেন। পার্সিভাল আর ভার্জিনিয়ার 3টি সন্তান জন্মায়। বড় এবং মেজো হলো মেয়ে, ছোটটি ছেলে। বড়টির নাম মার্গারেট সুশীলা। ইনি যে একজন গোয়ার অধিবাসীকে বিয়ে করেন সে কথা অবশ্য আগেই বলেছি। এর নাম স্যামুয়েল সালডানাহা। এনার একটি বাদ্যযন্ত্রের দোকান রয়েছে। দ্বিতীয় মেয়ে প্যামেলা সোনিলাকে আমি বিয়ে করি 1960 সালে। আমার ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আছে। আমার মেয়ের কথা তো আগেই বলেছি। এছাড়া আমার একটি ছেলেও আছে, তার নাম ভিক্টর প্রসেনজিৎ। মেয়েটির নাম মেরি শিলা। ছেলেটিকে আমি আমার অফিসে ঢোকাতে চেয়েছিলাম, কিন্তু সে রাজি হয়নি। সে নিজের পথে নিজের মর্জি মতো চলে। শিলা 2 বছর হলো ইজাবেলা থওয়ার্ড কলেজ থেকে বিএ পাশ করেছে। ভালো অভিনয় করতে পারে, বাংলা ইংরেজি দুটোই জানে। ভদ্রলোক ফেলুদাকে একটা সিগারেট অফার করে নিচে একটা ধরালেন। লালমোহনবাবু যে সিগারেট খান না সেটা উনি জানেন। ফেলুদা বলল, ভারী অদ্ভুত ইতিহাস। তখনই লালমোহন বাবুও বললেন, হ্যাঁ, হাইলি রোমান্টিক। ফেলুদা প্রশ্ন করল, আচ্ছা, শকুন্তলা দেবীর কণ্ঠহারটি কি আপনার স্ত্রী কখনো পড়েছেন? হ্যাঁ, 2-1 বার কোনো পার্টিতে পড়েছেন, তবে সচরাচর ওটা সিন্ধুকেই তোলা থাকে। দেখলে বুঝবেন জিনিসটার কি মহিমা। লালমোহনবাবু তখনই বললেন, ও, আমি তো আর না দেখে থাকতেই পারছি না। জয়ন্তবাবু বললেন,
হ্যাঁ, আর দিন চারেক ধৈর্য ধরুন। আমরা 3 দিন হলো লখনৌতে এসেছি। প্রথমবারের কথা বারবার মনে পড়ছে। সেই বাদশাহী আংটি, মিস্টার শ্রীবাস্তব, বনবিহারী বাবুর আশ্চর্য চিড়িয়াখানা, হরিদ্বার আর লক্ষ্মণ ঝুলার পথে আমাদের অ্যাডভেঞ্চারের শিহরণ জাগানো ক্লাইম্যাক্স। এবার অবশ্য আমরা কোনো হোটেলে থাকিনি। খুব সম্ভবত ক্লার্ক সাউবাদ হোটেল তখন তৈরি হয়নি। হোটেলটা সত্যিই ভালো। আমরা পাশাপাশি একটা ডাবল আর একটা সিঙ্গেল রুমে আছি। 2 ঘরের জানালা দিয়েই গোমতী নদী দেখা যায়। নদীর ওপারে পশ্চিমে যখন সূর্য অস্ত যায়, সে দৃশ্য দেখবার মতো। হোটেলের খাওয়া দাওয়াও দুর্দান্ত ভালো। আমরা অনেক জায়গায় অনেক হোটেলে থেকেছি, কিন্তু এত ভালো খাওয়া কোনো হোটেলে খাইনি। এই 3 দিনে লালমোহন বাবু কিন্তু লখনৌর প্রায় বেশিরভাগ দ্রষ্টব্যই দেখে নিয়েছেন। আমরা প্রথম গেলাম বড়া ইমামবাড়ায়। এর থাম ছাড়া বিশাল হলঘর দেখে এবারেও মাথা ঘুরে গেল। তাছাড়া লালমোহন বাবুর মুখ তো হাঁ হয়েই গেছে। তারপর ভুলভুলাইয়া দেখে ভদ্রলোকের ভিড়মি খাওয়ার জোগাড়। এই গোলক ধাঁধায় নবাবরা তাদের বেগমদের সঙ্গে লুকোচুরি খেলতেন, তা শুনে ওনার চোখ ছানা বড়া হয়ে গেল। আরো চমক এলো রেসিডেন্সিতে। লালমোহন বাবু তো বলতে লাগলেন, এ যে ইতিহাস চোখের সামনে ভেসে উঠেছে মশাই। গোলাগুলির গন্ধ পাচ্ছি, বারুদের গন্ধ পাচ্ছি। সেপাইদের এলেম আছে বলতে হবে। বিল্ডিংকে একেবারে ঝাঁঝরা করে দিয়েছিল। চতুর্থ দিনে সকালে একটু বাজারে গিয়েছিলাম এখানকার বিখ্যাত মিষ্টি ভুনা পেড়া কিনতে। হোটেলে ফিরে এসে দেখি ঘরে ছাপানো নিমন্ত্রণ চিঠি রয়েছে। পাঠিয়েছেন হেক্টর জয়ন্ত বিশ্বাস। আগামী শুক্রবার অর্থাৎ পরশু তাদের বিয়ের জয়ন্তী উপলক্ষে মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাস আমাদের ডিনারে ডেকেছেন। নিমন্ত্রণ চিঠির সঙ্গে বাড়ির ঠিকানাও রয়েছে। বাড়িটা যে নদীর ওদিকে সেটা ভদ্রলোক আগেই বলেছিলেন। ভদ্রলোক বারবার করে লিখে দিয়েছেন আমরা যেন অবশ্যই যাই। ওখানে গেলে অনেকের সঙ্গে দেখা হবে, তাছাড়া শকুন্তলার হাটটাও দেখা যাবে। ফেলুদা আরো বলল যে ভদ্রলোক বলে দিয়েছেন যে একেবারে ইনফর্মাল ব্যাপার, কোনো বিশেষ সাহেবী পোশাক পরার দরকার নেই। ফেলুদার এইটাই নাকি ভয় ছিল। নেমন্তন্নে তার আপত্তি নেই, শুধু পোশাকই ছিল তাহার গোলমাল। আমাদের হাতে মাত্র একটা দিন সময় ছিল। তার মধ্যে 6টা ইমামবাড়া, 76 মঞ্জিল আর চিড়িয়াখানা দেখে নিলাম। খাঁচার বাইরে বাঘ সিংহ দেখে লালমোহন বাবু তো ভয়ানক ইন্টারেস্ট। বললেন কলকাতাতে এরকম হওয়া উচিত। এখানেই শেষ করছি আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।